তাহলে আমরা দেখছি যে আর একদিন বাদই নির্বাচন, তো আপনি হয়তোবা শুনলাম যে শিল্পীদের সঙ্গে যোগাযোগ ঠিকই করছেন, একটু ব্যস্ততার কারণে বাইরে ছিলেন। এই যে সময়টাতে এসে একটু জানতে চাইবো যে এবারের নির্বাচনটা তো দেখছি যে সবাই চেষ্টা করছেন নিজ নিজ জায়গা থেকে, আপনার জায়গা থেকে কি কারণে আসলে এই নির্বাচনটা এবার এবং কেমন দেখছেন এবারের নির্বাচনটাকে? শিল্পীদের নির্বাচন আসলে এটা একটা উৎসব মুখর হয়, আপনারা জানেন সারা বাংলাদেশে। বিগত দিনেও আমাদের এই নির্বাচন মোটামুটি আমরা যারা ইন্ডাস্ট্রিতে কাজ করি আমরা বলি যে এটা মেম্বার অফ পার্লামেন্টের নির্বাচনের সমতুল্য। তো সে জায়গা থেকে এটা তো একটা অনুভূতি অন্য লেভেলের। আমি এটাকে খুব ভালোভাবে দেখছি এবং আমার মনে হয় আমরা খুব ভালোভাবেই বিতর্কের ঊর্ধ্বে এই নির্বাচনটা ইনশাল্লাহ আগামী 3 তারিখে শেষ করতে পারবো। নির্বাচনে দেখলাম যে বিভিন্ন রকমের পদ আছে এবং আপনি একজন চলচ্চিত্র প্রযোজকও, সেই জায়গা থেকে কি কারণে আসলে অন্যান্য পদগুলোকে বেটি রেখে আপনি আসলে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদটাকে বেছে নিলেন প্রতিদ্বন্দ্বিতা করবার জন্য, বা সেই পদটাকে কেন আসলে আপনার মনে হলো যে এটা আপনার জন্য পারফেক্ট, একটু বলবেন বিস্তারিত? আসলে বেছে নিয়েছি ব্যাপারটা এরকম না, আমাকে আমাদের প্যানেল থেকে বলা হলো যে আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে সেক্রেটারি হিসাবে কাজ করার জন্য। কোন প্যানেল সেটা একটু যুক্ত করতে? আরমান মুক্তি পরিষদ থেকে। পরে আমি চিন্তা করলাম যে যেহেতু আমি দীর্ঘ সময় ধরে ইন্টারন্যাশনাল মেনি অর্গানাইজেশনের সাথে আমি কাজ করছি, এটা আপনারা সবাই জানেন, সিন্স 1997 থেকে এখনও বেশ কিছু ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের সাথে আমি কাজ করি। আমার কাছে মনে হলো এই ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এ যদি আমি কাজ করি তাহলে আমি এফডিসির জন্য কিছু করতে পারবো। বিগত দিনে আমাদের এই পোস্টে যারা নির্বাচিত হয়েছে তারা কি ধরনের কাজ করেছে সেটা আমাদের কাছে পরিষ্কার না। আর এই ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে কাজ করার জন্য একটা স্কোপ অফ ওয়ার্ক নির্ধারণ করতে হবে, যে মূলত আমরা ইন্টারন্যাশনাল লেভেলে কি কাজ করব, কি এক্সচেঞ্জ করব অন্যান্য দেশের সঙ্গে, কি কোলাবোরেশন করব, কি অ্যাপিলেশন করব। যেমন আমি বলতে পারি যে আপনারা সবাই জানেন ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ অ্যাক্টর্স, যেটাকে ফিয়া বলে, এটা মূলত ফ্রান্সের প্রতিষ্ঠান। ফ্রান্সে এটা হচ্ছে ফেডারেল ইন্টারন্যাশনাল দি অ্যাক্টর্স, যার কারণে এটা ফিয়া। তো অনেকে এটাকে আবার ভুল মনে করে যে ইন্টারন্যাশনাল অ্যাক্টর্স অ্যাসোসিয়েশন ফিয়া বলে কেন, সেজন্য ব্যাখ্যা করলাম। ফিয়াতে অন্তত দেশের সারা পৃথিবীর 60 থেকে 70টা দেশের ফিল্ম অ্যাক্টর অ্যাসোসিয়েশনের লোকজন অ্যাপ্লিকেশন করা। অ্যাপ্লিকেশন করলে যে সুযোগটা পায়, যেমন আপনি যদি গুলশান ক্লাবের মেম্বার হন আপনি ঢাকা ক্লাবে যেতে পারবেন, উত্তরা ক্লাবে যেতে পারবেন। তো সেরকম একটা ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশনের সঙ্গে যদি আমাদের এই ফিল্ম অ্যাক্টর অ্যাসোসিয়েশন একটা অ্যাপ্লিকেশন আমরা করতে পারি তাহলে আমাদের আর্টিস্টগুলো বিশ্বের বিভিন্ন দেশে সুযোগ সুবিধা পাবে। আমি নির্বাচিত হলে আমি ডেফিনেটলি ইন্টারন্যাশনাল কমিউনিকেশন স্টার্ট করব, শুধু পিয়া নয় আরও অন্যান্য যে সমস্ত অর্গানাইজেশন আছে তাদের সঙ্গে কথাবার্তা বলবো, বলে আমি একটা যোগাযোগ স্থাপন করার চেষ্টা করব। এই প্যানেলে কেন শিবাশানু প্যানেল, অন্য প্যানেল ছিল সেখানে প্যানেলটাই কেন বেছে কেমন দেখছেন, বা এই প্যানেল নিজেকে যুক্ত করলেন কেন? দেখেন, এটাকে আমি বলবো এটা আমাদের একটা অ্যাসোসিয়েশন, দল মত রাজনীতির ঊর্ধ্বে। শিবাশানু বলেন, আরমান ভাই বলেন, জয় বলেন, মুক্তি বলেন, সবাই আমরা নিজেরাই। আমাকে একটা প্যানেল থেকে বললো যে আপনি আমাদের কাজ করেন, আমরা আপনাকে মনে করি যোগ্য এই পদের জন্য, সেজন্য আমি এই প্যানেল থেকে আমাকে অফার দেওয়া হলো, সেজন্য আমি কাজ করতেছি। এই যে যদি বলি যে নির্বাচনের সময় এলে আসলে বিভিন্ন রকমের প্রতিশ্রুতির ডালা আসলে প্রার্থীরা সাজান, আপনারা বা যারা প্রার্থী হন তারা সাজায়, সেখান থেকে এই সেই প্রত্যাশার একটা জায়গা কিন্তু আসলে ভোটারদের থাকে। সো এই যে আপনারা যে আশার বাণীগুলো শোনান সেগুলো যে পরবর্তীতে বাস্তবায়িত হয় না, বা এবার আসলে নির্বাচিত হলে সেই বাস্তবায়নের জায়গাটাকে আপনারা আরো স্বচ্ছ করবেন কিনা, সেটা পরিষ্কার করবেন কিনা, এটা একটু জানতে চাইব। আমাদের ইন্ডাস্ট্রির অবস্থা খুবই নাজেহাল, এটা চার দেয়ালের বাইরে আমাদের সবাই জানে বাংলাদেশে। তো এই নাজেহাল অবস্থাকে থেকে বের হওয়ার জন্য, এই নাজেহাল অবস্থা থেকে বের হওয়ার জন্যই মূলত এবার প্রথমবার আমি নির্বাচনে অংশ নিয়েছি এবং আমি মনে করি যে আমি নির্বাচিত হলে আমি কিছু কাজ করব যেটা প্রতিশ্রুতি নয়, আমি কাজ করতে বিশ্বাসী এবং সবসময় কাজ করি। আপনারা জানেন আমি আজকে সকালে ঢাকায় ল্যান্ড করেছি, বিদেশ থেকে আসলাম এবং তারপর থেকে অফিসে গেলাম,
এবং এবং আপনাদের সাথে এখন কাজ করতেছি বিকেলে 7টায় বোধহয় আমাদের ইন্ট্রোডাকশন আছে, সেখানে যাব। এই যে পারদর্শী সবকিছু মিলিয়ে নির্বাচনের সময়টাতে আসলে যে আমরা দেখি যে শিল্পী সমিতিতে তারকাদের একটা পদচারণা থাকে, সাধারণ ভোটারদের একটা পদচারণা থাকে। এবারের প্রত্যাশার জায়গা দেখলাম যে সাধারণ ভোটারদের সাথে আমরা যারা কথা বলেছি অনেক রকমের প্রত্যাশা সাধারণ ভোটারদের মাঝে আছে। তো সব প্রত্যাশাই হয়তো পূরণের জায়গায় থাকে না, বাট যে প্রত্যাশাগুলো ডেফিনেটলি পসিবল পূরণ করার মতো সেইগুলো নিয়ে কি আপনি আপনার প্যানেলের সাথে কার্যক্রমগুলো চালিয়ে যাবেন কিনা, এবং নির্বাচিত হন বা না হন ভোটারদের পাশে শিল্পীদের পাশে থাকবেন কিনা, এই প্রতিশ্রুতি দেন কিনা? সবসময় থাকবেন কিনা? আমি আপনাদেরকে একটা কথা বলি, বাংলাদেশে একসময় জুট, আমরা যদি বই পুস্তকে পড়তাম যে সোনালী আঁশ, তো এই জুট যখন বাংলাদেশ থেকে চলে গেল একেবারে, তখনও কিন্তু সেখানে নির্বাচন হতো, সেখানে যারা কাজ করতো তারা নির্বাচন করতো। একসময় কিন্তু নির্বাচনটাও চলে গেছে, কারণ এটা চিরতরে কিন্তু বন্ধ হয়ে গেছে। তা এখন আমাদের ফিল্মটা কিন্তু চলে গেছে, নাই, এখন আমাদের নির্বাচনটা আছে। তা আমরা যদি ফিল্মটাকে ফিরিয়ে না আসতে পারি তাহলে একসময় আমাদের নির্বাচনটাও চলে যাবে। তো যার কারণে আমাদের কয়েকজন প্রতিনিধি ক্যামেরার সামনে বলছে যে আমাদের ফিল্ম না, এখন আমাদের নির্বাচনটা হচ্ছে আমাদের আনন্দের ব্যাপার। তা আমি এটাকে অত বেশি আনন্দের ব্যাপারটা দেখি না, কারণ এটা একটা দায়িত্ব। আমাদের মধ্যে যে যোগ্যতা বহন করে যে পদের জন্য, তাকে আমরা সেই সেখানে ভোট দেব এবং সিলেক্ট করব, সে তার কাজটি করবে। এবং আমরা একটা রূপরেখা তৈরি করার চেষ্টা করব, যে রূপরেখাতে আমাদের সঙ্গে আমাদের ইন্ডাস্ট্রির অন্যান্য সমিতিগুলো কোলাবোরেশন করবে এবং সরকারও কোলাবোরেশন করবে। যার কারণে আমরা চেষ্টা করব আমাদের ইন্ডাস্ট্রিতে মুভি তৈরির জন্য একটা ব্যবস্থা করার জন্য। কারণ একটা প্রডিউসার দিন শেষে যদি তার ইনভেস্টও না পায় তাহলে তো সে ছবি বানাবে না। আর যদি ছবি না হয়, নির্বাচন করে কয়দিন, ওই জুট মেলের মতো একদিন এখান থেকে নির্বাচনও চলে যাবে। ভাই আপনি তো আসলে অভিনেতা, চলচ্চিত্র অভিনেতার পাশাপাশি একজন প্রযোজক হিসেবে আমরা আপনাকে চিনি জানি। তো সেখান থেকে চলচ্চিত্র নির্মাণের ক্ষেত্রে শিল্পীদের একটা জায়গা থাকে যে কাজ কমে যাচ্ছে, চলচ্চিত্র নির্মাণ কমছে। আর বিগত কমিটিগুলোকে শুনেছি তারা সিনেমা নির্মাণ নিয়ে অনেক রকমের প্রতিশ্রুতি দিয়েছিলেন। তো আপনি তো একজন প্রযোজক এবং আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে লড়ছেন। এই যে নির্মাণের জায়গাটায় আসলে মানে একটু যদি বলি যে স্টেবিলিটি ফিরিয়ে আনবার ক্ষেত্রে আপনার কোনো ভূমিকা রাখবেন কিনা বা সেটা করবেন কিনা? আমি ডেফিনেটলি ভূমিকা রাখবো। আমি সরকারের সঙ্গে যোগাযোগ করব, আমাদের গভর্নমেন্টের। আপনারা জানেন আমাদের দেশে অন্তত 15 থেকে 20টা ছবির মতো অনুদান দেয় প্রত্যেক বছর। আমি চেষ্টা করব এখান থেকেও অন্তত 2টা ছবি আমাদের আন্তর্জাতিক লেভেলে তৈরি করে বিভিন্ন দেশে যাতে করে আমরা রিপ্রেজেন্ট করতে পারি, এবং সেখানেও আমাদের এই আর্টিস্টরা কাজ করবে। এবং এটার জন্য 100% দায়িত্ব আমি নেব। সরকারের যেই লেভেলে কথা বলতে হয় আমি কথা বলবো, কারণ অন্তত বছরে যদি 2টা ছবি আমরা আন্তর্জাতিক লেভেলে না বানাতে পারি তাহলে আমরা আমাদের দেশকে কিভাবে রিপ্রেজেন্ট করব? আপনি দেখেন কোরিয়ার মুভিগুলো সারা পৃথিবীতে চলতেছে, এবং ওদের যে মেকআপ এখন সারা পৃথিবীতে, তারাই শুধু চলচ্চিত্র না, তারা একটা বিজনেস হাব তৈরি করেছে তাদের ফিল্ম দিয়ে। তাহলে আমরা আমাদের ফিল্ম দিয়ে বিজনেস হাব তৈরি করতে না পারি, অন্তত আমাদের সংস্কৃতিকে বিশ্বের দরবারে তো পৌঁছাতে তো পারি। তো সেখান থেকে যদি জানতে চাই, এই সময়টাতে এসে আমরা বলি একটা ক্রান্তিকাল চলছে, চলচ্চিত্র নিয়ে বিভিন্ন রকমের কথা আমরা শুনি, আমাদেরকে অনেকে নাক ছিটকায়, কিন্তু সেখান থেকে বেরিয়ে এসে কিন্তু আমাদেরই কিছু নির্মাতা, তরুণ নির্মাতা, হয়তো বা তারা এফডিসি থেকে একটু ডিটাচ ছিলেন বা তারা এখন নিয়মিত এফডিসিতে আসেন, যারা আসলে ক্রিয়েটিভ নির্মাতা আছেন তাদেরকেও এফডিসিতে যুক্ত করার যে জায়গাটা, এটা তো নির্মাতারা করেন, কিন্তু শিল্পী হিসাবে আপনারা আসলে তাদেরকে সেইভাবে যোগাযোগের জায়গাটা বা তাদের ওই পজিশনটা আপনারা করে দেওয়ার চেষ্টাটা করবেন কিনা, যারা ভালো কাজ করতে চায় এবং সুযোগের অভাবে ভালো কাজ করতে পারতেছে না? আমরা একটা আমাদের প্যানেল থেকে একটা কমিটি দেবো ইনশাল্লাহ, যদি আমরা জিততে পারি, এবং সেই কমিটি দ্বারা আমরা দেখব আমাদের ট্যালেন্ট কারা আছে, কাদেরকে দিয়ে আমরা আন্তর্জাতিক লেভেলের চলচ্চিত্র তৈরি করতে পারি, এবং এই উদ্যোগগুলো আমি নেব ডেফিনেটলি। নির্বাচন নিয়ে আপনার ভাবনাটা একটু জানতে চাইবো, কারণ যেহেতু নির্বাচনের প্রত্যেকেরই একটা প্রেশার থেকে, আপনার প্রেশার বা চাপের জায়গাটা কতটুকু এবং আপনি কতটুকু আসলে নিজেকে সেই জায়গায় ওভারকাম করার ক্ষেত্রে মনে করছেন যে আপনি সেই সিদ্ধান্তটা সঠিক নিয়েছেন? আমার কাছে কোনো চাপ নেই। চাপ নেই বলতে আমি শুধু নমিনেশন ফর্মের জন্য একবার গিয়েছিলাম এফডিসিতে, 20 মিনিট ছিলাম সেখানে, আমি সাইন টাইন করে দিয়ে বেরোই চলে আসছিলাম, আমার একটা মিটিং ছিল। তারপর আমি দেশের বাইরে যেয়ে আজকে আসছি। আমি মনে করি আমাদের ভোটাররা একটা পরিবর্তনের জন্য যোগ্য প্রার্থীকে ভোট দেবে, এবং আমি এটাও আপনাদেরকে বলছি, আমার অপোজিশনে যদি কেউ যোগ্য প্রার্থী হিসাবে আমাদের ফিল্ম অ্যাক্টর অ্যাসোসিয়েশনে দাঁড়ায় তাহলে আমি কখনোই ভোট করব না। কারণ দিন শেষে আমরা আমাদের অ্যাসোসিয়েশনে যদি একজন যোগ্য প্রার্থীকে না দিতে পারি
তাহলে আমরা পরিবর্তন আনতে পারবো না, আমাদের সিনেমা ইন্ডাস্ট্রি পরিবর্তন করতে পারবো না, আমাদের আর্টিস্টদের ভাগ্য পরিবর্তন করতে পারবো না। তো সেই জায়গা থেকে আমি মনে করি আমাদের ভোটাররা জানে আমি কেমন মানুষ এবং আমার ক্যাপাসিটি কেমন, এবং তারা খুব ভালো করে জানে যে আন্তর্জাতিক কমিউনিকেশনের জন্য ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স সেক্রেটারি আমার বিকল্প নেই এই মুহূর্তে। ভাইয়া, নির্বাচনের সময় আসলে দেখি যে অনেকেই বলেন যে আমাদের পুরাতন যারা শিল্পীরা আছেন তাদেরকে নিয়ে আবারও কাজ করার, যে তারা যদি আগ্রহী থাকে কাজ করতে চান, কিন্তু অনেক শিল্পীরাই আসলে এফডিসি বিমুখ হচ্ছে। তাদেরকে আসলে কি এফডিসি মুখী করার ক্ষেত্রে কোনো উদ্যোগ আপনাদের নেওয়ার পরিকল্পনা বা আপনার প্যানেলের সাথে আপনার কথা হয়েছে কিনা? দীর্ঘ সময় ধরে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে ফিল্ম হয় না, আমাদেরকেও বাংলাদেশের মানুষ ঠিক ভালো করে চেনে না, আমাকেও খুব ভালো করে চেনে না। কারণ গত 17 বছরে কয়টা ফিল্ম হয়েছে? হাতে গোনা কয়েকটা ফিল্ম হয়েছে, তাই না? তো সেই জায়গা থেকে ফিল্ম যাতে করে বেশি করে হয় সেজন্য একটা কোলাবোরেশন দরকার, যাতে করে প্রডিউসারের ইনভেস্টার সিকিউর হয়। সেই কোলাবোরেশন যতক্ষণ পর্যন্ত আমরা করতে না পারবো ততক্ষণ পর্যন্ত কোনো প্রডিউসার ইনভেস্ট করবে না। আমি একটা ছোট্ট জিনিস জানতে চাইবো আপনার প্যানেল সম্পর্কে, যে আরমান ভাইয়ের মতো অভিজ্ঞ একজন যদি বলি যে চলচ্চিত্রের মানুষ, মুক্তি আবার মতো একজন অভিনেত্রী, পাশাপাশি একজন লিজেন্ডারি অভিনেত্রীর মেয়ে সে, সেখান থেকে রিনা খান, নতুন ম্যাডাম, ইলিয়াস কোবরা ভাই, মারুফ আকিব ভাই, তারপরে আমরা যদি বলি কমল ভাইয়ের কথা, দুলারি ম্যাডামের কথা, বা রাকা আবার মতো অভিনেত্রীর কথা যদি আমরা বলি, এই মানুষগুলো আপনাদের প্যানেলটাতে কাজ করছেন বা এই মানুষগুলো আপনাদের প্যানেলটাতে আপনাদের সঙ্গে আছেন, কতটুকু মনে হচ্ছে যে এই প্যানেলটার বিষয়ে প্রত্যয়, বা আপনি যেহেতু তাদের সঙ্গে আছেন, প্রত্যয় কতটুকু, আশাবাদী কতটুকু? দেখেন, আমি দুটো প্যানেলেই কাউকে খারাপ বলবো না, কারণ আমরা সবাই আমরাই। হয়তো কারো পরিস্থিতি বেশি, কারো পরিস্থিতি কম, হয়তো কারো পরিস্থিতি কোনোভাবে একটু ব্যাড ইমপ্রেশন আছে মানুষের কাছে, কারো হয়তো গুড ইমপ্রেশন আছে। কিন্তু আমরা চেষ্টা করব আগামীতে যাতে করে আমাদের প্রত্যেকটা আর্টিস্টের জনগণের সামনে একটা গুড ইমপ্রেশন নিয়ে যেতে পারে। তো সেই ক্ষেত্রে আমাদের প্যানেলে যারা আছে তারা আমাদের শ্রদ্ধেয়, আর অপোজিশনে যারা আছে তারাও আমাদের শ্রদ্ধেয়। আমরা শুধু একটা জিনিস স্পেসিফাই করতে চাই, সেটা হচ্ছে আমরা যে লোকটিকে সিলেকশন করতে যাচ্ছি সেই লোকটি সেই পজিশনের জন্য ক্যাপাবল কিনা, সে তার কাজটি জানবে কিনা। এখন আমরা একজনকে সিলেক্ট করলাম, কিন্তু বেসিকলি সেই তার পজিশন সম্পর্কে কিছু জানে না, এই পজিশনের স্কোপ অফ ওয়ার্ক কি সে জানে না, তাহলে তো সে কাজ করতে পারবে না। আপনি যদি আপনার ডিরেকশনটা না জানেন, আপনি যদি না জানেন আপনার ডেস্টিনেশন কোথায়, তাহলে তো আপনি কাজ করতে পারবেন না। সে কারণে আর্টিস্ট হিসাবে দুই প্যানেলে যারা আছে তারা সবাই ভালো, সবাই রেসপেক্টফুল, সবাইকেই বিদেশের মানুষ চেনে। তা আমি মনে করবো শুধু আমাদের দায়িত্ব হচ্ছে আমরা আমাদের যে টু দ্য পয়েন্টে যে লোকটি এক্সপিরিয়েন্স, সেই লোকটিকে যাতে করে আমরা ভোট দিয়ে নির্বাচিত করি। ভাই, ওই যে আমাদের একজন সহকর্মী বলছিলেন যে এই যে এবারের নির্বাচনে একটা জিনিস খেয়াল করছি যে এখন পর্যন্ত দুই প্যানেলের মধ্যে সুন্দর একটা সম্পর্কের জায়গা আছে। এই যে পরিবেশটা, এটা আসলে সবাই প্রতিবারই চায়, কিন্তু বিগত সময়গুলোতে আমরা দেখেছি বিভিন্ন রকমের কথা, কটু কথা একে অন্যের বিরুদ্ধে আছে। এগুলো আমরা এভাবে না বলি, কিছুটা ড্রামাটিক, যেহেতু আমরা ফিল্ম করি, আমি এটাকে বলবো এটা একটা ড্রামা। তো হয়তো আমাদের মধ্যে একটা ড্রামা, মানুষ সেটা ভিউ হয় অনেক বেশি, তা আমরা এবার সেই ড্রামাটা করছি না, কিন্তু আমি মনে করি এটা ড্রামা, আমরা দিন শেষে সবাই। সেই ক্ষেত্রে চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচনের যে উত্তেজনা, সেটা কম কিনা এবার আমরা একটু অন্যভাবে ড্রামা করবো, আমরা জেতার পরে ড্রামা করবো, ডেফিনেটলি আমরা ড্রামা করবো। তবে একটা জিনিস আমার এবার চোখে পড়ছে, সেটা হচ্ছে নির্বাচনের সময় আমাদের এফডিসিতে মোটামুটি নাচ গান হয়। ভবিষ্যতে যদি আমাদের প্যানেল আসে, আমরা একটা স্টেজ করে দেবো, এবং সেই স্টেজ থেকে একটা ক্লাসিক্যাল ডান্স যাতে করে হয়, ক্লাসিক্যাল যাতে করে প্রদর্শনী হয়, এবং সেটা যাতে করে আপনারা আপনাদের মাধ্যমে বাংলাদেশের মানুষ দেখতে পারে। অর্থাৎ অগোছালো না, আঁকা বাঁকা করে হাঁটলো আর নাচলো, এমনটা যাতে করে না হয়। নির্বাচনকে ঘিরে জি দেখি যে বিশেষ করে নিরাপত্তা যে জায়গাগুলো আমরা দেখেছি যে টিকটকারে ভরপুর, এখন এফডিসি ইউটিউবারদের ভরপুর, টিকটক জগতে ভরপুর। এই যে জায়গাগুলো এখনো নিয়ন্ত্রণ করা গেল না, একদিন পরই আসলে নির্বাচন, সেটাকে আরো অন্যভাবে প্রশ্নবিদ্ধ করবে কিনা এটা নির্বাচন কমিশন দেখবে। কারণ হচ্ছে এই টিকটক এফডিসির ভিতরে আমাদের সংস্কৃতি, আমাদের যে মান, সেই মানকে আমাদের ধ্বংস করছে। তা আমার মনে হয় এটা ইলেকশন কমিশন দেখবে, এই টিকটক যাতে করে না হয়, বিশেষ করে এই আঁকা বাঁকা হাঁটবে আর নাচবে, এগুলো টিকটক করে ছেড়ে আমাদের যে সম্মান আছে আমাদের বাংলাদেশের মানুষের কাছে, যে ঐতিহ্য আছে, এই শিল্পী সমিতিতে রাজ্জাক আঙ্কেল ছিলেন,
আমার প্রথম সিনেমা রাজ্জাক আঙ্কেলের সাথে, খলিল আঙ্কেলের সাথে, তারপরে আমাদের জাফর ইকবাল, সোহেল রানা, আলমগীর ভাই, এরা সবাই বাংলাদেশের মানুষের কাছে সোনার টুকরো আমি যদি বলি। তো সেই জায়গা থেকে আমরা আমাদের সম্মানটুকু টিকিয়ে রাখতে চাই এবং সম্মানটুকু ফিরে পেতে চাই। আমরা যদি ভালো কাজ না করি, তাহলে আমরা ভালো কাজ যদি আমাদের মানুষকে না দিতে পারি, তাহলে আন্তর্জাতিক মানুষদের জন্য আমরা কি করব? আমি চেষ্টা করব আপনার মাধ্যমে ইলেকশন কমিশনকে বলার জন্য যে এই টিকটক যেগুলো আমাদের ইন্ডাস্ট্রির কোয়ালিটি নষ্ট করে, সেগুলো যাতে করে তারা পরিহার করে। এবার যদি একটু নিজের কাজ নিয়ে একটু জানতে চাই, চলচ্চিত্রকে কেন্দ্র করে আমরা দেখি মাঝে মাঝে আসেন কিছু ধামাকা নিয়ে, আবার দেখি অনেকটাই নীরবে চলে, মানে দূরে সরে যান চলচ্চিত্র থেকে। আমার সর্বশেষ সিনেমার আগে রিলিজ হয়েছিল, এটা প্রবাবলি 3 মাসে ইউটিউবে প্রায় 8 মিলিয়ন ভিউ হয়েছে। এই যে বাংলাদেশের আল্লু অর্জুন যে খেতাবটা আসলে রাগিতা আমি কম্পেয়ার করতে চাই না, এটা খুবই লজ্জাজনক। দর্শকরা আসলে করেছে যে না, এটা খুবই লজ্জাজনক। আমি সাধারণ মানুষ, তুলনা করতে হলে তার সমকক্ষ হতে হয়। নর্মালি আমরা তাদের সমকক্ষ হতে পারিনি, এটা আমাদের ব্যর্থতা। একটা সময় ছিল যখন রাজ্জাক আঙ্কেলরা ছিলেন, আমাদের দেশের সিনেমা তারা কপি করত, কিন্তু আমাদের দুর্ভাগ্য এখন এমন জায়গায় এসেছে যে আমরা তাদেরকে কপিও করতে পারি না। তো সুতরাং আসলে তুলনা করাটা ঠিক না। আমরা চেষ্টা করব আমাদের কাজের মাধ্যমে আমাদের দেশকে রিপ্রেজেন্ট করার জন্য। আল্লু অর্জুন হতে চাই না, আমি হতে চাই পারভেজ চৌধুরী আবির। পরিকল্পনা কি আসলে অভিনয় নিয়ে একটু জানতে দেবো ভাইয়া, কারণ এই যে সময়টায় দর্শকরা পর্দায় কি মিস করে, সেটা তো হয়তো বা মাঝে মাঝে শোনা হয় কারো না কারোর কাছ থেকে জানে। আমার ইতিমধ্যে একটা সিনেমা কমপ্লিট হয়ে আছে, রিমান্ড। এটা সেন্সর বোর্ড আটকিয়ে দিয়েছে, কারণ প্রডিউসার আপিল করেছে এবং এটা নিয়ে একটা জটিলতা আছে, আপনারা সবাই জানেন। এটা সম্ভবত জুলাই আন্দোলনের উপর চলচ্চিত্র। আর এর মধ্যে আর একটা ছবি প্রিপারেশন কাজ চলতেছে, ডিভোর্স। সেটাও মোটামুটি বিগ বাজেট সিনেমা হবে। আমার দৃষ্টি হবে এখন থেকে নির্বাচিত হলে যে কোনো সিনেমা আন্তর্জাতিক লেভেলের জন্য যাতে করে আমি তৈরি করতে পারি, যে সিনেমা অন্তত অ্যাটলিস্ট বিদেশে চালানো যায় এবং প্রয়োজন হলে আমরা ইংলিশে ডাব করব। হ্যাঁ, আমার 3টা প্রশ্ন ছিল। প্রথম প্রশ্ন হচ্ছে, আপনি বললেন যে রাজ্জাক সাহেবটা গোল্ডেন পিরিয়ডটা পার করে গেছে, আপনারা কেন এই জায়গাটা ফিরে আনতে পারছেন না? এত বছরও কেন আসলে আমরা সে জায়গায় পূরণ হলো না, আসলে কি মনে হচ্ছে? আমাদের সিনসিয়ারিটির খুবই অভাব। আমরা সেলফিতে ব্যস্ত থাকি, আমরা যে কোনো কাজ করার আগে সেলফি তুলি। আপনারা দেখবেন এই নির্বাচনের সময় আমার কোনো একটা সেলফি নাই, কারণ আই রিয়েলি ডোন্ট বিলিভ দিস সর্ট অফ থিংস। আমি কাজে বিশ্বাস করি। তা আমরা যদি সবাই এই সেলফি টেলফি ভুলে যাই, কাজ করার চেষ্টা করি, এবং আগেই বললাম আমাদের একটা যৌথ কোলাবোরেশন দরকার, যে কি করে আমরা ইনভেস্টরদের ইনভেস্টটা আমরা অন্তত সিকিউর করতে পারবো। রাজ্জাক আঙ্কেল, খলিল আঙ্কেলদের সময় যখন সিনেমা তৈরি হতো, তখন ইনভেস্টররা প্রফিট নিয়ে চলে যেত। এখন বর্তমানে যদি আমরা প্রডিউসারদের ইনভেস্ট সিকিউর করতে না পারি কোনো একটা কোলাবোরেশনের মাধ্যমে, তাহলে এই ইন্ডাস্ট্রিকে তুলে আনা সম্ভব না। হ্যাঁ, সেকেন্ড প্রশ্নটা হচ্ছে, এফডিসিতে একটা জিনিস, সাংবাদিক গণমাধ্যমের একটা সমস্যা পড়ে, তাদের বসার জায়গা এবং ওয়াশরুমের ব্যবস্থা নাই। যদি আপনার প্যানেল বা আপনি যদি জয়ী হন, তাদের জন্য কোনো মানে আমাদের গণমাধ্যম কর্মীদের জন্য ছোট করে হলেও চিন্তা করবেন কিনা, এটা দুর্ভাগ্য। এটা আসলেই মানে এটা মেনে নেওয়া যায় না। বাংলাদেশ ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন, যেখান থেকে বাংলাদেশের সমস্ত সিনেমা হবে, সেখানে আপনাদের কোনো অবস্থান নাই। আমরা আমাদের জায়গা থেকে সরকারের সর্বোচ্চ লেভেলে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। হ্যাঁ, আমার সর্বশেষ প্রশ্ন, আপনাদের প্যানেলে আমরা দেখেছি ফাইটারতে শুরু করে নৃত্যশিল্পী, নাচে, মানে সব ভরপুর আছে। পুরাটা নিয়ে কি একটা সিনেমা বানাবেন কিনা? আমি আগেই বললাম, যেহেতু আমি আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকে দাঁড়িয়েছি, আমি কথা দিলাম আমাদের এই আর্টিস্টদেরকে গ্রোমিং করে আমরা এই আর্টিস্টদেরকে দিয়েই বিদেশে সিনেমা বানাবো এবং এদেরকে বিদেশে নিয়ে যাবো ইনশাল্লাহ। সবশেষ নির্বাচনটা তো একদম, যেহেতু আপনাদের একটা সোনালী অর্জনের জন্যই যা সবাই নির্বাচনটা করবেন, যদি জানতে চাই ভোটারদের উদ্দেশ্যে কি বলতে চান, একজন পারভেজ আবির চৌধুরীর জায়গা থেকে একজন চিত্রনায়ক বা একজন প্রার্থী, যাই বলি না কেন, ভোটারদের উদ্দেশ্যে কি বলতে চান? আমি বলবো, আমার আর্টিস্টরা যারা আমাকে শুধুমাত্র চেনে, আমার কো আর্টিস্ট, আমার কলিগ, আমার সিনিয়র, যারা শুধু আমাকে চেনে যে আমি একজন আর্টিস্ট, এর বাহিরেও আমার একটা পরিচয় আছে। আমি দীর্ঘদিন, অলমোস্ট লাইক মেনি ইয়ার্স আমি ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনগুলোর সাথে কাজ করি, আমি বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করি। সুতরাং
আমাকে যদি ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স সেক্রেটারিতে ভোট দিয়ে জয়যুক্ত করা হয়, তাহলে আমি যে কাজটি কখনোই হয়নি সেই কাজগুলি করব। আপনারা বিগত দিনে যাদেরকে ভোট দিয়েছেন তারা আন্তর্জাতিক পর্যায়ে কি করেছে আমি ঠিক জানি না, তবে আমি কথা দিলাম, কথা না ঠিক আপনারা দেখতে পারবেন আমি কি কাজ করতেছি। আপনারা শুধু বিদেশ গেলেন আর মঞ্চে একটি নাচ করলেন, এটা আসলে সীমাবদ্ধ থাকবে না। এর চাইতে বিশাল কিছু হবে, আন্তর্জাতিক লেভেলে সিনেমা তৈরি হবে এবং সেই সিনেমায় আপনারা শুটিং করবেন এবং অন্যান্য দেশেও যাতে করে আপনাদের স্কিলটা পৌঁছানো যায় আমাদের একটা ডাটাবেজের মাধ্যমে সেটা আমরা তৈরি করব। আমাদের ডাটাবেজে আমাদের শিল্পীদের যারা খুব ভালো কিছু করতে পারে সেটা সেখানে থাকবে এবং সেটা আমরা কোলাবোরেশন করে দেবো আন্তর্জাতিক মিডিয়া সেল। শেষ করতে চাই, আপনার সূত্র ধরে এর আগেও যারা দেখেছি আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হয়েছে তারা আন্তর্জাতিকভাবে গিয়েছে, জি, প্রচারটা দেখেছি, জি। প্রাতিষ্ঠানিক কোনো প্রচার দেখিনি বা চলচ্চিত্রের কোনো উন্নয়ন দেখিনি। আপনি আসলে এই জায়গাটা ব্যতিক্রম হবেন কিনা বা সেই উদাহরণটা সামনের দিকে রাখবেন কিনা? ব্যক্তিগতভাবে আমার কোনো দেশে যাওয়ার ইচ্ছে নেই, কারণ আল্লাহর রহমতে সব দেশে আমার যাওয়া হয়ে গেছে। আমি আমার ব্যস্ততার কারণেই বা আমার বিজনেস মিটিংয়ের কারণে বিদেশ যেতে হয়, প্রচুর যেতে হয়, বছরে মোর দ্যান 20-25 টাইমস। বলা যায় থাকাই হয় না বাংলাদেশে, আসি আবার যায়। তো এই ক্ষেত্রে আমি স্পেসিফিক আমি বিদেশ যাওয়ার জন্য কোনো কাজ করব না, আমি বিদেশ নেয়ার জন্য কাজ করব, বিদেশে আমাদের মুভি রিপ্রেজেন্ট করব এবং আগেই বললাম যে আমি সরকারকেও বলবো অন্তত বছরে যাতে করে 2টো আন্তর্জাতিক লেভেলের সিনেমা তৈরি করে বাংলাদেশকে যাতে করে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। সরকার তো বানাই 15-20টা সিনেমা বানায়, তো আহেতুক 15-20টা যেহেতু সিনেমা বানায় সেখান থেকে 2টা সিনেমা একটু বাজেট দিল যেটা আন্তর্জাতিক লেভেলে হবে, সেই সিনেমা নিয়ে আমরা বিদেশে যাব, সেই সিনেমা আমরা বিদেশে শুটিং করব। আমি একটা কথা বলতে চাই, আমাদের একটা সিনেমা দ্য রেইন, আমাদের ডিরেক্টর ছিলেন SM শফিক। তখন আমাদের বর্তমান প্রধানমন্ত্রীর বাবা আমাদের প্রেসিডেন্ট জিয়াউর রহমান তখন জার্মানিতে যাওয়ার পরে সাংবাদিকরা বলল যে দ্য রেইনের প্রেসিডেন্ট আসছে। আপনারা কি ব্যাপারটা বুঝতে পারছেন? দ্য রেইন যখন রিলিজ হলো তখন আমাদের প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন জার্মানিতে যায় তখন বলা হলো যে দ্য রেইনের প্রেসিডেন্ট আসলো। আমরাও আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের মাধ্যমে আমরা এই সংস্কৃতিকে বিশ্বের দরবারে নিয়ে যেতে চাই, যাতে করে আমাদের প্রধানমন্ত্রীকেও বলে যে অমুক একটা সিনেমার নাম দিয়ে যে সে দেশের প্রধানমন্ত্রী আসছে। ধন্যবাদ সবাইকে। সর্বশেষ দর্শক উদ্দেশ্যে বা আপনার সহকর্মীদের উদ্দেশ্যে নির্বাচন ভোট চাওয়া আপনার প্যানেল নিয়ে কিন্তু আপনার প্রার্থীদের আমি আরমান মুক্তি পরিষদ থেকে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স সেক্রেটারিতে দাঁড়িয়েছি এবং আপনাদের সকলের কাছে আমার একটাই বিনীতভাবে অনুরোধ, সেটা হচ্ছে আপনারা যোগ্য প্রার্থীকে ভোট দেবেন। আমি মনে করি এই পদের জন্য আমি যোগ্য এবং আমি যোগ্য কিনা সেটা আপনারা আপনাদের মেধা দিয়ে বিবেচনা করবেন। তারপরেও বলবো, যেহেতু ভোট, আমি এমন একটা মানুষ, সেটা হচ্ছে আমি কোয়ালিটি পিপলদেরকে আমি রেসপেক্ট করি প্রত্যেকটা সেক্টরে। যদি আমার কোনো ভোটার মনে করে আমার অপোজিশনে একজন যোগ্য প্রার্থী দাঁড়িয়েছে, অ্যাজ ইউ উইশ, আপনি ভোট দিতে পারেন, কিন্তু দিন শেষে আমরা আমাদের ইন্ডাস্ট্রিতে যোগ্য ব্যক্তিদেরকে নিয়ে আসতে চাই, এটাই আপনাদের কাছে অনুরোধ। তবে যোগ্যতা নির্বাচিত করা ও আপনার যোগ্যতার ব্যাপার। ধন্যবাদ সবাই। থ্যাংক ইউ।